আজকের গল্প গল ব্লাডার বা পিত্তথলিকে নিয়ে। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে গল ব্লাডার জিনিসটি কি। গল ব্লাডার হলো একটি নাশপাতির আকৃতির ব্যাগ। লিভার তৈরি করে বাইল বা পিত্ত, একে পৌঁছাতে হবে আমাদের খাদ্য নালীতে ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেস্ট করার জন্য। তাহলে লিভার তৈরি করলো বাইল, সেটি মাঝখানে গল ব্লাডার বা পিত্তথলিতে এসে কিছুক্ষণের জন্য জমা থাকলো এবং সেখান থেকে অর্থাৎ গল ব্লাডার থেকে পিত্ত বা বাইল সিক্রিটেড হলো খাদ্য নালীতে। ধরে নিন তালা থেকে আপনার বাড়িতে জল আসছে, মাঝখানে কোথাও একটা আমরা লোকাল রিজার্ভায়ার তৈরি করে দিলাম, তাহলে জল এসে প্রথমে সেই লোকাল রিজার্ভায়ারে থাকলো, তারপর সেখান থেকে আপনার বাড়িতে ডেলিভার্ড হলো। তাহলে গল ব্লাডার কি খুব ইম্পর্টেন্ট? একদম না। গল ব্লাডার না থাকলেও আপনি কিন্তু খুব সহজেই আপনার জীবনযাপন করে যেতে পারবেন। এবার জেনে নেব গল ব্লাডারে কি কি রোগ হতে পারে। প্রথমে যেটা হতে পারে সেটি হলো গল ব্লাডারে ইনফেকশন, যাকে আমরা বলি কোলেসিস্টাইটিস। তারপরে আসবো গল ব্লাডারের পাথরের ব্যাপারে, অর্থাৎ গল ব্লাডার স্টোন বা জিবি স্টোন। তারপরে গল ব্লাডারে টিউমার হয়, যেখান থেকে হতে পারে ক্যান্সার, একে আমরা বলে থাকি কার্সিনোমা অফ গল ব্লাডার। আজকে মূলত আমরা গল ব্লাডারের পাথরের ব্যাপারে বা গল স্টোনের ব্যাপারে কিন্তু আলোচনা করব। প্রথমে জেনে নেব কিভাবে এই স্টোন তৈরি হয়। অনেক পেশেন্টদের বা অনেক মানুষদের বাইলে বেশি পরিমাণে ফ্যাট থাকে। এই ফ্যাট আস্তে আস্তে ডিপোজিটেড হতে হতে কিন্তু তৈরি করে কোলেস্টেরল স্টোন, এক ধরনের স্টোন, আমি বলছি পরে। অনেক পেশেন্টের থাকে হিমোলাইটিক অ্যানিমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া। এতে কি হয়, তাদের আরবিসি ভেঙে যায় এবং সেখান থেকে বিলিরুবিন বেরিয়ে যায় এবং এই বিলিরুবিন কিন্তু তৈরি করতে পারে পিগমেন্টেড স্টোন। অনেকের গল ব্লাডার ঠিক করে কন্ট্রাক্টেড হয় না, তাদেরও কিন্তু গল স্টোন হওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে কাদের হয় এই গল ব্লাডারের স্টোন? প্রথমেই বয়স, যাদের বয়স 40-এর ওপরে তাদের কিন্তু গল স্টোন হওয়ার চান্সেস অনেকটি বেশি। পুরুষদের তুলনায় মহিলাদের গল স্টোন হওয়ার চান্সেস বেশি থাকে। প্রেগনেন্সিতে কিন্তু, অর্থাৎ যাদের মাল্টিপল প্রেগনেন্সি আসছে তাদেরও কিন্তু গল স্টোন হওয়ার চান্সেস বেড়ে যায়। তারপর আগেই বললাম যাদের সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া রয়েছে তাদেরও গল স্টোন হওয়ার চান্সেস বেশি থাকে। যে সমস্ত মানুষজন ফ্যাট জাতীয় খাবার বেশি খান তাদেরও কিন্তু গল স্টোন হওয়ার চান্সেস অনেকটি বেশি। তাহলে ক ধরনের স্টোন হয়? একটি কোলেস্টেরল স্টোন আর একটি পিগমেন্টেড স্টোন, এবং দুটি ধরনের স্টোন মিক্সড করে আর এক রকমের স্টোন তৈরি হয়, সেটিকে আমরা বলি মিক্সড স্টোন। তাহলে এই গেল যে কাদের গল স্টোন হতে পারে, ক ধরনের স্টোন হয়। এবার আমরা জানবো সিমটম কি হয় গল ব্লাডারে স্টোন হলে। প্রথমেই কিন্তু ব্যথা হয় না। প্রথমেই পেশেন্টের যেটি হয় সেটি হলো কোনো ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরেই পেট ভার হয়ে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না, বমি বমি পাচ্ছে, অল্প অল্প ব্যথা হচ্ছে। তারপর যত দিন যায় তত ব্যথা বাড়তে থাকে। কোথায় ব্যথা হয়? ব্যথা হয় মূলত ঠিক এই পার্টটাতে, অর্থাৎ পেটের ওপরের ভাগে ডান দিকে। এখানে যখন আমরা প্যালপেট করি তখন কিন্তু পেশেন্ট একদম ব্যথায় ছটপট করে ওঠে। এই পেন কিন্তু অনেক সময় রেডিয়েটেড হয় টিপ অফ দ্য রাইট শোল্ডারে, অর্থাৎ ঠিক এই জায়গাতে। অর্থাৎ আপনার যদি গল স্টোন থাকে তাহলে কিন্তু আপনার ব্যথা পেটে না হয়ে অনেক সময় টিপ অফ দ্য রাইট শোল্ডারে হতে পারে। তারপরে কি হয়, যেটি বললাম, ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরে কিন্তু ব্যথা বেড়ে যায়, বমি বমি একটা ভাব থাকে, অনেক সময় জন্ডিস হতে দেখা যায়। তাহলে বুঝবো কি করে আপনার গল ব্লাডারে স্টোন হয়েছে, অর্থাৎ ডায়াগনোসিস কি করে করব? একটি উপায়, সেটি হচ্ছে আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি। ইউএসজি করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার গল ব্লাডারে পাথর রয়েছে। এই তো গেল যে কি করে বুঝবো, ডায়াগনোসিস কি করে করব। এবার আসা যাক ম্যানেজমেন্টের ব্যাপারে। প্রথমেই প্রিভেনশন। এখনকার দিনে কিন্তু গল ব্লাডার স্টোন একটি লাইফস্টাইল ডিজিজ হয়ে যাচ্ছে। যারা ফ্যাট জাতীয় খাবার বেশি খাচ্ছেন, রাস্তার ফাস্ট ফুড বেশি খাচ্ছেন, জল কম খাচ্ছেন, তাদের কিন্তু গল ব্লাডার স্টোন হওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে সমস্ত ফিমেল পেশেন্টরা ওসিপি খান, ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান, তাদের কিন্তু হরমোনাল কিছু কিছু চেঞ্জেসের জন্য তাদের কিন্তু গল স্টোন হওয়ার চান্সেসও বেশি থাকে। এই গেল লাইফস্টাইল যদি আমরা মডিফাই করতে পারি তাহলে কিন্তু গল স্টোন হওয়ার চান্সেস অনেকটা কমে যায়। এইবার আসি মেডিকেল ম্যানেজমেন্টের ব্যাপারে। আদৌ কি ওষুধ দিয়ে গল স্টোন গলানো যায়? না, ওষুধ দিয়ে গল স্টোন গলানো যায় না। আমরা অনেক ক্ষেত্রে আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড বলে একটি ওষুধ আছে, সেটি ইউজ করি, কিন্তু তার ব্যাপারে কোনো স্টাডি নেই যেখানে লেখা আছে যে এটি ইউজ করলে গল স্টোন গলে যেতে পারে।
তাহলে গলস্টোন হলে একমাত্র চিকিৎসা সার্জারি, অর্থাৎ আপনাকে সার্জারি করতেই হবে। কি কি সার্জারি হতে পারে? দু রকম সার্জারি হয়, একটি ওপেন আর একটি ল্যাপ্রোস্কোপি। আগেকার দিনে ওপেন হতো, এখন আমরা কিছু কিছু ক্ষেত্রে করি। কোন কোন ক্ষেত্রে করি সেটি আমি বলে দিচ্ছি একটু পরেই। ওপেনে যে প্রবলেমগুলো আসে সেগুলো হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডটা অনেকটা লং টাইম ধরে চলে, পেশেন্টকে বিছানায় শুয়ে থাকতে হয়, লোকাল ইনফেকশনের চান্সেস অনেকটা বেশি থাকে। আর ল্যাপ্রোস্কোপিক যে সার্জারিটা রয়েছে সেটি প্রথমে বিদেশে তৈরি হয়েছিল, মানে বিদেশে আবিষ্কার হয়েছিল। কেন আবিষ্কার হয়েছিল? তারা এই প্রসিডিয়ারটাকে কিন্তু ডে কেয়ার প্রসিডিয়ার হিসাবে ইউজ করে। অর্থাৎ আপনি সকালবেলা ভর্তি হলেন হসপিটালে, আপনার দুপুরবেলা ওটি হলো এবং আপনি বিকেলবেলার মধ্যে বাড়ি চলে গেলেন। 48 আওয়ার্সের মধ্যে আপনি আপনার ওয়ার্ক প্লেসে জয়েন করে গেলেন। কিন্তু আমরা আমাদের দেশে দেখি 48 ঘন্টা কেন, 14 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু পেশেন্ট বিছানা থেকে উঠতে চায় না, শুধু ব্যথা ব্যথা এই সমস্ত বলে যায়। তাহলে ল্যাপ্রোস্কোপিতে যদি আপনার সার্জারি হয়, এই সমস্ত জিনিস করলে আপনার কোনো লাভ হবে না। আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে এবং আমরা সবসময় পেশেন্টদেরকে বলি বাড়িতে গিয়ে সব ধরনের কাজ করতে পারবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কাদেরকে ওপেন সার্জারি করব, ল্যাপ্রোস্কোপির দিকে যাব না? কিছু কিছু কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে পেশেন্ট থাকে যাদেরকে ল্যাপ্রোস্কোপি সার্জারি করা যায় না। অনেকে সিওপিডি পেশেন্ট থাকে, এদেরকেও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপি সার্জারি করতে পারবো না। অনেক বয়স্ক পেশেন্ট, টার্মিনাল এজের পেশেন্ট, এদের হার্ট ঠিকঠাক থাকে না, হার্টের অনেক সময় প্রবলেম থাকে, তাদেরকেও কিন্তু আমরা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করতে পারি না। তাদের ক্ষেত্রে ওপেন সার্জারি করতে হয়। অনেক সময় দেখা যায় গলব্লাডার স্টোন গল ব্লাডার থেকে বেরিয়ে পিত্ত নালীতে চলে যায়, তখন কিন্তু আমরা ডিরেক্টলি ওই গল ব্লাডার অপারেশন করতে পারবো না। সেক্ষেত্রে এমআরসিপি বলে একটি পরীক্ষা হয়, এমআরআই, যেটিকে আমরা একদম নর্মাল বাংলা ভাষায় বলতে গেলে এমআরআই করে দেখতে হয় সত্যি সত্যি গলস্টোন বা গলস্টোন মানে পাথর আর কি, সেটি পিত্ত নালীতে চলে এসছে কিনা। যদি সেটি হয় তাহলে ইআরসিপি বলে একটি প্রসিডিয়ার রয়েছে, মুখ দিয়ে ক্যামেরা সহ একটি পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে সেই পিত্ত নালী থেকে গলস্টোন পরিষ্কার করতে হয়, স্টেন্টিং করতে হয় এবং তার কিছু সপ্তাহ পরে আমরা আবার গলস্টোনটি কেটে বাদ দিয়ে দিই। আর হ্যাঁ, গলব্লাডার স্টোন হলে আপনি কিন্তু গলস্টোন শুধুমাত্র বের করে আনতে পারবেন না, আপনাকে পুরো গলব্লাডারটি বাদ দিয়ে ফেলে দিতে হবে। এটি ভাবার কোনো ব্যাপার নেই যে গলব্লাডার থেকে যাবে আর আপনি গলস্টোন বের করে নিয়ে চলে আসবেন, এমনটি হয় না। এরপর জানবো ডায়েটের ব্যাপারে। যখন আপনার গলস্টোন রয়েছে তখন কিন্তু আপনি বেশি ফ্যাট জাতীয় খাবার খেতে পারবেন না। আমরা একদমই বারণ করি যে কোনো ফাস্ট ফুড বা ফ্যাটি ফুড খাওয়ার জন্য। যখনই আপনি ফ্যাটি ফুড খাবেন আপনার ব্যথা বাড়তে থাকবে। জল বেশি পরিমাণে খেতে হবে। একবার আপনার অপারেশন হয়ে গেলে আপনি কিন্তু বেশ ভালো মতোই কবজি ডুবিয়ে খাবার দাবার খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এতে ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই। তাহলে এবার আসা যাক গলস্টোন থেকে কি কি কমপ্লিকেশন হতে পারে। মূলত একটি ভয়ঙ্কর কমপ্লিকেশন হয় যাকে আমরা বলি গলস্টোন প্যানক্রিয়াটাইটিস। অর্থাৎ এই গলব্লাডার স্টোন প্যানক্রিয়াসকে অ্যাফেক্টেড করে এবং সেইখান থেকে প্যানক্রিয়াটাইটিস হয় এবং এটি কিন্তু অনেক সময় আপনার মৃত্যুও ডেকে আনতে পারে। তাই যে কোনো রকম পেটে ব্যথা হলে সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ নিন। ওনারা একটি সহজ আলট্রাসোনোগ্রাফি করবেন এবং দেখে নেবেন যে আপনার গলব্লাডারে স্টোন রয়েছে কিনা। এবং একবার যদি সেটি ডায়াগনোসিস হয় যে আপনার গলব্লাডারে স্টোন রয়েছে, তাহলে দেরি করবেন না, সাথে সাথে অপারেশন করে নিন। কারণ আপনি যত অপেক্ষা করবেন সেখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার একটি চান্স থাকে এবং এটি কোনো ওষুধ বা কোনো টুকটাক করে কিন্তু গলস্টোন বের করা যায় না। তাই একমাত্র উপায় আপনাকে সার্জারির দিকেই যেতে হবে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল দ্য লেমেন্স ডক্টর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।